আগের দিন আমরা কোয়ান্টাম মেকানিক্সের যে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সে যদি পার্টিকেল রাখা হয় তার ক্ষেত্রে ওয়েভ ফাংশন কেমন হবে, তার ক্ষেত্রে এনার্জি কেমন হবে, সেগুলো আমরা দেখেছিলাম, তাই তো। তার নর্মালাইজেশন কন্ডিশন কেমন হবে সেটা আমরা দেখেছিলাম, রাইট। মানে সেখান থেকে নর্মালাইজেশন কনস্ট্যান্ট আমরা বের করেছিলাম। আজকে আমরা যেটা করবো বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট, যে অর্থোগোনালিটি কন্ডিশন, অর্থোগোনালিটি অফ দ্য ওয়েভ ফাংশন, ঠিক আছে। অর্থোগোনালিটি বলতে পারো বা অর্থ নর্মালিটিও বলতে পারো। মানে বেসিক্যালি কী দেখো, মানে আমাদের যেটা প্রুফ করতে হবে বেসিক্যালি, মানে জাস্ট ইজি কিছুই না। মানে ধরো দুটো স্টেট রয়েছে, ঠিক আছে। দুটো স্টেটে মানে আমি জাস্ট এরকম করে যদি বোঝানোর চেষ্টা করি, একটা স্টেট, ঠিক আছে। এটা সাপোজ এম স্টেট, এটা সাপোজ এন স্টেট। তাহলে এম স্টেটে পার্টিকেলটার ওয়েভ ফাংশন আমি বলছি সাই এম, আর এই এন স্টেটে পার্টিকেলটার ওয়েভ ফাংশন আমি বলছি সাই এন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে দুটো স্টেট, তাহলে দুটো স্টেট পরস্পর কী হয়, অর্থোগোনাল হয়। অর্থোগোনাল মানে কি, বেসিক্যালি তোমরা পড়েছো না, ডট প্রোডাক্ট পড়েছো। মানে ক্লাসিক্যাল মেকানিক্সের কথা যদি বলি, এটা এক্স অ্যাক্সিস, এটা সাপোজ ওয়াই অ্যাক্সিস, রাইট। তাহলে তোমরা পড়েছো এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস মানে জে ক্যাপ। এই যে দুটো না, মানে দুটো যে কোঅর্ডিনেট অ্যাক্সিস আমরা লিখেছি, তারা কিন্তু পরস্পর অর্থোগোনাল। অর্থোগোনাল মানে কি 90 ডিগ্রি। তার মানে কি এদের যে ডট প্রোডাক্ট, মানে আমি যদি বলি যে আই ডট জে, সেটা কী দেবে, বেসিক্যালি 0 দেবে, তাই না। আই ডট জে মানে 0 মানে কি cos 90 ডিগ্রি 0 হয় না। তাহলে এইটা আমরা কিন্তু পাই ক্লাসিক্যাল মেকানিক্সে। এই কোয়ান্টাম মেকানিক্সেও এই একই রকম জিনিস পাবো আমরা। এই যে দুটো স্টেট, মানে এই স্টেট এবং এই স্টেট, এই দুজনের স্টেট পরস্পর নাকি অর্থোগোনাল হয়, মানে 0 হবে। অর্থোগোনাল মানে 0 হবে, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি বেসিক্যালি দেখো কেমন হওয়া দরকার, যে কন্ডিশনটা এরকম হওয়া দরকার, যে সামেশন মানে ইন্টিগ্রেশন সাই এম সাই এন স্টার ইন্টু সাপোজ ডিএক্স। আমি যদি ওয়ান ডাইমেনশনাল ধরি তাহলে ডিএক্স হবে, যেহেতু অ্যাকচুয়ালি আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সই করছিলাম, সো এখানে ওয়ান ডাইমেনশনালই হবে। ইকুয়াল টু দেখো এখানে আমি একটা টার্ম ইউজ করবো, কনেকার ডেল্টা। কনেকার ডেল্টা এম এন, সরি এটা এন হবে, হ্যাঁ। কনেকার ডেল্টাটা কি দেখো, এটা জানা দরকার। আর এই যে কনেকার ডেল্টা আমি লিখলাম, ডেল্টা এম এন, এর ভ্যালুটা হতে পারে 0। কখন 0 হবে, যখন এম নট ইকুয়াল টু এন হবে, হলো। আবার এর ভ্যালুটা 1 হতে পারে, এর ভ্যালুটা 1 হতে পারে কখন, যখন এম আর এন সমান হবে। তাহলে দেখো এটা যদি 1 হয়ে যায়, মানে এটা এরকম আমরা লিখতে পারি। সুতরাং উই ক্যান রাইট ইন্টিগ্রেশন সাই এম সাই এন স্টার ডিএক্স ইকুয়াল টু হতে পারে 0, হতে পারে 1। 0 কখন হবে, নাকি 0 তখনই হবে যখন এম আর এন নট ইকুয়াল টু হবে। সিমিলারলি এম আর এন যদি সমান হয় তাহলে পরে 1 হবে। তাহলে দেখো এই যে টার্মটুকুনি মানে 0 হয়ে গেল, মানে দুটো যে আলাদা আলাদা স্টেট সাই এম আর সাই এন, এটা বেসিক্যালি কি প্রবাবিলিটি ডেন্সিটি, রাইট। তাহলে এই যে দুটো আলাদা স্টেট, তাদের যে ইন্টিগ্রেশনটা করলে পরে কী বলছে, 0 যদি পাই আমরা, তখন সেটাকে বলি আমরা অর্থোগোনাল কন্ডিশন। এটাকে বলা হয় কি, অর্থোগোনাল কন্ডিশন। ওকে, অর্থোগোনাল কন্ডিশন। ওকে, এবং সিমিলারলি যখন তারা মানে দেখো এম আর এন যদি সমান হয়, তাহলে এটা কি হয় বেসিক্যালি, মানে সাই আমরা এরকম লিখতে পারবো সাই এম স্টার, তার মানে আমরা লিখতে পারবো কি সাই এম তার মড স্কোয়ার। এটা কার ক্ষেত্রে পাই আমরা, মানে এরকম যদি লিখি সাপোজ ইন্টিগ্রেশন মড সাই এম স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1, এটা কি, এটা নর্মালাইজেশন কন্ডিশন না, এটা নর্মালাইজেশন কন্ডিশন এটা। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম, মানে এটা বেসিক্যালি নর্মালাইজেশন কন্ডিশন, রাইট। যখন এম আর এন সমান হচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারবো কি, এটা নর্মালাইজেশন কন্ডিশন, ঠিক আছে। নর্মালাইজেশন কন্ডিশন। এই দুটোকে একত্রে বলে থাকি আমরা অর্থোগোনালিটি অথবা অর্থোনর্মালিটি, ঠিক আছে। এই দুটোকে একত্রে বলে থাকি আমরা অর্থোগোনালিটি। ক্লিয়ার? দুজনকে একত্রে আমরা বলে থাকি বেসিক্যালি, একত্রে কি বলি আমরা, অর্থোগোনালিটি। হ্যাঁ, অর্থোগোনালিটি বা বললাম যে অর্থোনর্মালিটি।
অর্থোগোনালিটি और অর্থোনর্মালিটি। ওকে, অর্থোনর্মালিটি কন্ডিশন। দেখো এই অর্থোনর্মালিটি যে কন্ডিশন, এই নামটা থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবে। কি প্রথমে রয়েছে দেখো অর্থ, তারপরে কি রয়েছে দেখো নর্মালিটি, রাইট? তাহলে অর্থ থেকে পাচ্ছ তুমি এই টার্মটা জিরো, মানে অর্থোগোনাল কন্ডিশন, আর নর্মালিটি থেকে পাচ্ছ তুমি নর্মালাইজেশন কন্ডিশন, রাইট? তার জন্য বলি আমরা অর্থো নর্মালিটি কন্ডিশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমরা এম আর এন যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা দেখবো যে কেমন হবে। সো আমরা ওয়েভ ফাংশন সবাই জানি। সো উই হ্যাভ ওয়েভ ফাংশন, তাই না? ওয়েভ ফাংশনটা কেমন? তোমাকে যদি বলা হয় যে সাই এম লেখো, তুমি জানো ওয়েভ ফাংশনটা কেমন দেখতে হয়? √2/a সাইন n পাই এক্স বাই এ। ওকে, এখানে এটা কি? এটা বেসিক্যালি যে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স তার কি উইথ। ওকে, আর এর হচ্ছে কি স্টেট, এর হচ্ছে কি স্টেট নাম্বার। হ্যাঁ, এখানে এম হবে, সরি এন নয়, কি এখানে যেহেতু সাফিক্সে এম দিয়েছি তাহলে আমার এখানে এম লেখা উচিত, তাই নয় কি? তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। সিমিলারলি তাহলে সাই এন কত হবে বলো? √2/a সাইন এইটা এন পাই এক্স বাই এ হবে। ক্লিয়ার? এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। ওকে, এবার দেখো তাহলে আমি এই যে মানে আমার তো দরকার এইটা, আমাকে এটা বের করতে হবে, তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম। সো নাও আমরা কি লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন, হ্যাঁ, সাই মানে সাই এম ইন্টু সাই এন স্টার ইন্টু ডিএক্স, রাইট? তাহলে এইটা ইকুয়াল টু কত হবে সেটা আমরা বের করব। ওকে, আচ্ছা দেখো তাহলে সাই এমটা আমরা জানি, সাই এমের ভ্যালু কত? √2/a সাইন এম বলেছি, তাহলে এম পাই এক্স বাই এ হবে, জাস্ট সিম্পল, ইন্টু সাই এন স্টার। দেখো এখানে আমি একটা ব্র্যাকেট নিচ্ছি, হ্যাঁ, √2/a সাইন এন পাই এক্স বাই এ তার স্টার ইন্টু ডিএক্স। ওকে, এবার দেখো এখানে কিন্তু কোনো কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স মানে ইমাজিনারি নাম্বার নেই এখানে, মানে কমপ্লেক্স নাম্বার নেই এটা। যেহেতু এখানে কোনো ইমাজিনারি নাম্বার নেই, তার মানে এটাকে আমরা রিয়েল হিসেবে ট্রিট করতে পারি। তাহলে এটা রিয়েল ভ্যালুর যদি কমপ্লেক্স কনজুগেট না সেটাই হবে, তাহলে এটা কিন্তু সেটাই থাকবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে লিমিট কী নেবো আমি, তাই না? দেখো লিমিটটা কী নেওয়া উচিত আমার, যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল বক্স, মানে এটা কি ওয়ান ডাইমেনশনাল বক্স, তাহলে পার্টিকেলটা থাকার যে সম্ভাবনা সেটা কোথায়? এই বক্সের ভেতরেই থাকবে পার্টিকেলটা, তাই নয় কি? এবং তাহলে বক্সের লিমিটটা কত, মানে যে উইথটা সেটা কত? x=0 থেকে x=a। ওকে, তাহলে দেখো পার্টিকেলটা যে পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু এইটুকুনি রেঞ্জের মধ্যেই, আমাকে কিন্তু -∞ থেকে +∞ খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে লিমিট করে দিয়েছি আমি এখানে যে পার্টিকেলটা এই বক্সের ভিতরেই থাকবে। এবার হতে পারে বক্সের এই কর্নারে রয়েছে বা এই কর্নারে রয়েছে বা এখানে রয়েছে, এটা রয়েছে, এটা বের করা যেতে পারে যে কোথায় রয়েছে, কিন্তু এই বক্সের ভিতরেই থাকবে, মানে এইটুকুনি যে রেঞ্জ, এইটুকুনি রেঞ্জের মধ্যেই পার্টিকেলটাকে পাওয়া যাবে। তাহলে লিমিটটা কী হওয়া দরকার? অবশ্যই 0 থেকে a হওয়া দরকার, মানে আমার -∞ থেকে +∞ নেওয়ার দরকার নেই। তুমি যদি করো মানে -∞ থেকে 0, সেটা কী দেবে? বেসিক্যালি মানে পার্টিকেলটা নেই যেহেতু, তাহলে 0 দেবে। আবার a থেকে যদি ইনফিনিটি পর্যন্ত যাও, এইখানেও কি পার্টিকেলটা নেই, তাহলে কি 0 দেবে, এখানে পার্টিকেল নেই 0 দেবে, তাহলে শুধুমাত্র এইটুকুনি থাকবে পড়ে, তাই আমি এখানে লিখেছি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, সো এটাকে এবার আমরা মানে আস্তে আস্তে সলভ করবো। হ্যাঁ, সলভ করলে কী হয় দেখা যাক। আচ্ছা, এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার 0 to a। এখানে দেখো √2/a, এখানে কি মানে যেহেতু এটা মানে এটাই থাকবে পড়ে, তাই তো? তাহলে এখানে √2/a, এখানে √2/a, তাহলে হোল স্কোয়ার করলে কী হবে? 2/a হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/a। আমি বাইরে বের করে নিয়ে আসলাম যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টিগ্রেশন। আর এখানে লিখতে পারি দেখো সাইন এম পাই এক্স বাই এ ইন্টু সাইন এন পাই এক্স বাই এ ইন্টু ডিএক্স, রাইট? আচ্ছা, এইটুকুনে দেখো একটা সূত্রে ফেলতে পারি আমরা। কি সূত্র তোমরা সবাই জানো, এটাকে আমি এরকম লিখি, একটা লাইন লিখি তাহলে বুঝতে পারবে। 0 to a, দেখো এইবার দেখো পুরো সূত্রটার মতো লাগছে, 2
এম পাই এক্স বাই এ ইন্টু সাইন এন পাই এক্স বাই এ ইন্টু ডিএক্স। এটা এরকম লাগছে না সূত্রটা, যে টু সাইন সি সাইন ডি, তাই না? এরকম সূত্র পড়েছে না তোমরা, টু সাইন সি সাইন ডি, এরকম একটা সূত্র রয়েছে। এই সূত্রটা কী হয় বেসিক্যালি, কস অ্যাকচুয়ালি সি মাইনাস ডি বাই টু মাইনাস কস সি প্লাস ডি বাই টু, এটা হয়। এবার অনেকে মানে হতেই পারে যে মনে নেই সূত্রটা, কী করে তুমি ডেভেলপ করো সূত্রটা, দেখো সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে সূত্রটা তুমি তৈরি করতে পারো। এখানে দেখো এইটা তোমরা সবাই জানো, সাইন এ প্লাস বি কী হয় বলো তো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সিমিলারলি এটাও তোমরা জানো, সাইন এ মাইনাস বি, সেটা কথা হয় বলো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, এবার দেখো তোমার দরকার কি টু সাইন সি সাইন ডি। এখানে কি একটাও রয়েছে টু সাইন সি, মানে সাইন আর কস রয়েছে, এখানে দুটোই কিন্তু সাইন নেই, তার মানে কি তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কোনটা অ্যাপ্লাই করবো সেটাও বলে দিচ্ছি, দেখো বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? মানে আমি এখানে সূত্রটা দেখানোর চেষ্টা করছি। ওকে, তাহলে দেখো তুমি এখানে অ্যাপ্লাই করবে বেসিক্যালি এটা, তাহলে কি তুমি জানো আবার কস এ প্লাস বি ইকুয়াল টু কী হয় বলো, কস এ কস বি, প্লাস রয়েছে তো মাইনাস হবে। ওকে, সাইন এ সাইন বি, এইটা তুমি জানো। সিমিলারলি কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি, মাইনাস রয়েছে তো প্লাস হবে সাইন এ সাইন বি। ওকে, এইখান থেকে দেখো তুমি আর কি করতে পারো, তোমার দরকার কি, দরকার দেখতে হবে আমাদের, হ্যাঁ, টু সাইন সি সাইন ডি, মানে এটা দরকার আমার, এই যে সাইন 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 এটা আমার দরকার। ওকে, তাহলে আমি কি করতে পারি, আমি করতে পারি, দেখো এইটাতে মাইনাস নিতে পারি আমি এইখানে, তাহলে প্লাস রয়েছে মাইনাস হলো, প্লাস রয়েছে মাইনাস হলো, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, তাহলে কি দেখো অর্থাৎ হচ্ছে কস এ প্লাস বি মাইনাস, সরি এটাতে প্লাস হবে তাই তো, মানে এইটা হবে, মানে এইটা মাইনাস হবে, এখানে মাইনাস দেখো, আর এটা প্লাস, তাই না? এই যে প্লাস রয়েছে এখানে, এটাতে প্লাস রয়েছে, তাহলে এটাতে মাইনাস, সো কস এ মাইনাস বি ইকুয়াল দেখো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে কী থাকছে, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, সো টু টাইমস অফ সাইন এ সাইন বি। তাহলে এইটা মানে তুমি এটা লিখতে পারো, এইটা মানে তুমি এটা লিখতে পারো। ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে বলতে পারবো, সুতরাং টু টাইমস অফ সাইন এ সাইন বি দ্যাট ইজ ইকুয়াল টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, আচ্ছা এখানে বাই টুটা হবে না, তাই না? এখানে বাই টুটা হবে না। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো কী করে হয়, হ্যাঁ, তাহলে এই সূত্রটা এখানে পুট করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র। ওকে, এটা আমাদের ল সূত্র, তো এটা আমরা এখান থেকে পেলাম, আমরা কী করে পাচ্ছি দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আবার পুট করে দাও এখানে, এই ইকুয়েশনে পুট করে দাও। ওকে, এইখানটায় পুট করে দাও তুমি, তাহলে কী হয় বেসিক্যালি দেখো, সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং ইন্টিগ্রেশন ছিল সাই এন স্টার ডিএক্স ইকুয়াল টু দেখো 1/a ইন্টিগ্রেশন 0 to a, রাইট, টু টাইমস অফ এটা মানে লিখবো আমরা এবার দেখো কস এ মাইনাস বি, তাহলে এখানে এ কত, এ মানে এম পাই এক্স বাই এ, মাইনাস বি, বি মানে কত এন পাই এক্স বাই এ, তাই নয় কি? তাহলে এখানে দেখো পাই এক্স বাই এ কমন, তাহলে পাই এক্স বাই এ কমন নিয়ে নিলাম প্রথমে, সো পাই এক্স বাই এ কমন নিয়ে নিলাম, থাকছে পরে কি দেখো এম মাইনাস এন, ঠিক লিখলাম এম মাইনাস এন। ওকে, মাইনাস কস অফ, একই রকম দেখো পাই এক্স বাই এ কমন আসবে, এখানে কিন্তু প্লাস, তাই না? তাহলে এম প্লাস এন হবে, জিনিসটা কি বোঝাতে পারলাম, এম প্লাস এন হবে। ওকে, এইবার ইন্টিগ্রেশনটা দেখো করা খুবই সোজা হয়ে যাবে, তাই না? তাহলে এবার ইন্টিগ্রেশন করে ফেলো, তাহলে হয়ে যাবে। আচ্ছা
এবার দেখো তাহলে আমরা সবাই জানি কি cos x এর ইন্টিগ্রেশন করলে মানে কি হয়, বেসিক্যালি sin এর ইন্টিগ্রেশন করলে cos পাই আমরা, তাই তো। সো 1/a, দেখো এটা ইন্টিগ্রেশন করতে, তাহলে কার ইন্টিগ্রেশন করলে cos পাই, sin এর ইন্টিগ্রেশন করলে cos পাই, তাই না? তাহলে হবে কি sin হবে, sin m minus n pi x by a, কিন্তু ডিভাইডেড বাই, দেখো এখানে তো x নয়, তাহলে এখানে কি হবে m minus n into pi divided by a, ওকে। এটার ইন্টিগ্রেশন হলো। সিমিলারলি এর ক্ষেত্রে করো, তাহলে কি হবে, বেসিক্যালি কার ইন্টিগ্রেশন করলে মানে কার ডেরিভেটিভ করলে cos পাই আমরা, sin এর ডেরিভেটিভ করলে cos পাই, রাইট। সো sin m plus n pi x divided by a, বাট এটা তো x নয়, তাহলে m plus n into pi divided by a, ওকে, 0 to a, এই হচ্ছে আমাদের লিমিট। এবার দেখো খুব ইজি, এই আপার লিমিট এবং লোয়ার লিমিট পুট করে দাও তাহলেই হয়ে যাবে। সো সুতরাং 1/a থাকছে পড়ে, ওকে। এবার তুমি কি করবে, আপার লিমিট পুট করবে, ওকে। তাহলে এটাকে যদি ওপরে নাও তাহলে এরকম লাগবে দেখতে, a ডিভাইডেড বাই m মাইনাস n ইন্টু পাই। এবার আপার লিমিট পুট করছো, রাইট। তাহলে এক্স এর জায়গায় তুমি কি পুট করবে, দেখো এক্স এর তুমি পুট করবে a, দেখো একটু এখানে বোঝা যাবে, ঠিক আছে। তুমি m মাইনাস n তোমার কাছে আছে, পাই আপার লিমিট কত, এক্স এর জায়গায় তুমি a পুট করবে ডিভাইডেড বাই a, তাহলে a ক্যান্সেল হলো, তাই তো। তাহলে এটা লিখছি না আমি আর এখন, তাহলে a ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থাকতে পড়ে সাইন অফ m মাইনাস n ইন্টু পাই। এবার দেখো m আর n এদের ভ্যালু কিন্তু ইন্টিজার, তাই না কি, n এর ভ্যালু আমি কি বলেছিলাম 1 থেকে স্টার্ট হবে, ইন্টিজার। একই রকমভাবে m এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, ইন্টিজার। বাট এরা নট সেম, মানে এরা সমান নয়। হতে পারে m এর ভ্যালু 1 n এর ভ্যালু 2 হতেই পারে, বাট মানে m এর ভ্যালু যখন 1 হবে n এর ভ্যালু কিন্তু তখন 1 হবে না, আমি সেটা ধরেই কিন্তু এগিয়েছি এখানে। তাহলে ডিফারেন্ট, বাট তারা কিন্তু ইন্টিজার। তাহলে দেখো এদের ডিফারেন্স করলেও কিন্তু একটা ইন্টিজার ভ্যালুই দেবে, হতে পারে সেটা অড, হতে পারে সেটা ইভেন। দেখো যদি অড হয়, সাপোজ আমি বললাম যে 1 ইন্টু পাই, বলো তো সাইন 1 পাই ভ্যালু কত, সাইন পাই ভ্যালু সবসময় 0, সাইন 1 পাই হোক বা সাইন 2 পাই হোক। দেখো তোমাকে যদি বলা হয় সাইন 2 পাই ভ্যালু কত, তুমি চোখ বুঝে বলে দেবে 0। তার মানে কি, দেখো এইটুকুনি টার্ম কিন্তু আপার লিমিট পুট করলে কিন্তু অলওয়েজ 0 হচ্ছে, মানে আমার কাছে আছে কি সাইন m মাইনাস n ইন্টু পাই, ওকে। এই টার্মটুকুনি কিন্তু অলওয়েজ 0, কারণ এই যে m মাইনাস n এটা অলওয়েজ কি ইন্টিজার দেবে, আইদার ইভেন অথবা অড, কোনো প্রবলেম নেই। কিন্তু পায়ের মানে সাইন পায়ের মানে 2 পাই হোক 1 পাই হোক 3 পাই হোক সমস্ত পায়ের ভ্যালু কি দেয়, 0 দেয়। তাহলে এইটুকুনি টার্ম আমরা চোখ বুঝে বলতে পারবো কি 0, বুঝতে পারলাম। একই রকমভাবে আপার লিমিট পুট করো এর ক্ষেত্রে, সো মাইনাস, দেখো সো মাইনাস এর ক্ষেত্রে আপার লিমিট কি হবে, a ডিভাইডেড বাই m প্লাস n ইন্টু পাই, ওকে। এখানে আপার লিমিট পুট করো, তাহলে বলবে তুমি সাইন m প্লাস n, ওকে, ইন্টু পাই ডিভাইডেড বাই a বাই a, তাহলে কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এটা এরকম লিখতে পারি আমরা m প্লাস n ইন্টু পাই, রাইট। সে একই কথা, দেখো দুটো মানে এমও ইভেন মানে ইন্টিজার, এনও ইন্টিজার, তাহলে দুটো ইন্টিজারের যোগ করলে কি আইদার আমি অড পেতে পারি অথবা ইভেন পেতে পারি। অড হতে পারে 1 3 4 যা খুশি হতে পারে, 2 4 এ যা খুশি হতে পারে। তাহলে দেখো এই যে বললাম সাইন পাইয়ের যাই ভ্যালু নেও না মানে কেন তুমি সেটা কি দেবে, 0 দেবে, তাহলে এটাও কিন্তু অবশ্যই 0। এটা কি বুঝতে পারলাম, তাহলে এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও, ওকে। তাহলে এটা আপার লিমিটের কেস গেল। এবার বলো তুমি মাইনাস লোয়ার লিমিট, দেখো মানে সাইন 0 মানে এক্স এর ভ্যালু 0 পুট করবে, তাহলে কি পুরোটা 0 হয়ে গেল না, 0কে যাই দিয়ে গুণ করো না কেন 0 হবে, মাইনাস এটাকে দেখো 0, তাহলে কি আবার 0 হয়ে গেল, মানে সাইন 0 তো 0, তাহলে আমরা আলটিমেট এটা পাচ্ছি, দেখো এখানেও 0 এটাও 0 আবার এটাও 0, তাহলে আলটিমেট কি হচ্ছে, তাহলে আলটিমেট যেটা হচ্ছে সেটা বেসিক্যালি 0, মানে এই যে ভ্যালুটা সাই n স্টার dx এইটা ইকুয়াল টু কিন্তু আমরা 0 পাচ্ছি, তাই না। এটাই কি বেসিক্যালি তাহলে অর্থোগোনাল কন্ডিশন।
তাই না? এখানে কিন্তু এম আর এন নট ইকুয়াল টু সেম, হ্যাঁ এম নট ইকুয়াল টু এন, তার জন্যই কিন্তু এরকম পেয়েছি আমরা। এটাকে বলা হয় থাকে কি বলো, অর্থ নর্মাল কন্ডিশন, ঠিক আছে, অর্থ নর্মাল বা অর্থগোনাল বলতে পারি আমরা, অর্থ নর্মাল না অর্থগোনাল, ঠিক আছে, অর্থগোনাল, নর্মালও বলতে পারি, অসুবিধা নেই। নর্মাল মানে বেসিক্যালি তুমি দেখতে পাচ্ছ না ওই যে এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে কি নর্মাল থাকে 90 ডিগ্রি কোণ, তাই বলি আমরা অর্থ নর্মাল বা অর্থগোনাল কন্ডিশন। ওকে, একই জিনিস। হ্যাঁ আচ্ছা, এবার যদি এম আর এন যদি সেম হয়ে যেত, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। হ্যাঁ, এম আর যদি এম মানে ইফ এম ইকুয়াল টু যদি এন হতো, তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো যে সাই এম স্টার ডিএক্স তার ভ্যালু কিন্তু অবশ্যই 1 আসবে, অবশ্যই 1 আসবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তখন আমরা এটাকে বলি আমরা কি নর্মালাইজেশন কন্ডিশন, তখন এটাকে বলা হয় নর্মালাইজেশন। এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ এম ইকুয়াল টু এন আমি বলেই দিয়েছি, এটাকে বলা হয় থাকে সাধারণত অর্থ নয় নর্মালাইজেশন কন্ডিশন, রাইট, নর্মালাইজেশন কন্ডিশন। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে দুটো স্টেটের মধ্যে যদি আমরা মানে প্রোডাক্ট করি, মানে সাই এর সাই আর এর সাইয়ের মধ্যে যদি প্রোডাক্ট করি আমরা, মানে এর সাই আর এর সাই স্টার বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি, সেটা কিন্তু অলওয়েজ 0 দেবে, অলওয়েজ 0 দেবে, মানে অর্থগোনাল কন্ডিশন হবে, এটা অলওয়েজ ট্রু। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো বেসিক্যালি এই যে পার্টিকেলটা রয়েছে ওয়ান ডাইমেনশনাল বক্সে, তার মোমেন্টাম কত হবে সেটা আমরা দেখবো, রাইট। সো মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, সো দেখা যাক নাও মোমেন্টাম, রাইট, মানে আইগেন, এরকম বলতে পারি আমরা আইগেন ভ্যালু অফ মোমেন্টাম, আইগেন ভ্যালু অফ দি মোমেন্টাম অফ পার্টিকেল, তাই না, অফ দ্য পার্টিকেল, যেটা ওয়ান ডাইমেনশনাল বক্সে আছে। দেখো খুবই ইজি, মানে বেসিক্যালি তোমরা সবই জানো মোমেন্টাম মানে কি। মোমেন্টামকে আমি যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি nth স্টেটের জন্য, তাহলে তুমি বলবে √2m ইন্টু ইএন, তাই না। এটা মানে এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন, এটা তো জানো নিশ্চয়ই। তাহলে এখান থেকে তুমি বলবে যে হ্যাঁ pn স্কোয়ার মানে কত 2 ইন্টু m ইন্টু ইএন। সো নাও তুমি জানো এবার, সো নাও উই নো কি, আমরা কি জানি বেসিক্যালি, আমরা জানি বেসিক্যালি যে এনার্জিটা, হ্যাঁ পার্টিকুলার যে এনার্জি, সেই এনার্জি ভ্যালু কত সেটা আমরা জানি। সো ইএন ইকুয়াল টু কত হয় বলো, এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম ইন্টু এ স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটাকে তুমি এখানে পুট করাতে পারো, তাই না, 1 নম্বর ইকুয়েশনে তুমি 2 নম্বরটাকে পুট করে দাও। তাহলে সুতরাং তুমি বলতে পারবে যে পি এন স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এম ইন্টু ইএন এর ভ্যালু কত, এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি, রাইট। তাহলে এখানে দেখো একটুখানি কাটাকাটি করো, তাহলে পি এন স্কোয়ার ইকুয়াল টু দেখো 2m ক্যান্সেল হচ্ছে এখানে, তাই না। তাহলে থাকছে পড়ে কি বেসিক্যালি এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে কি তোমার মোমেন্টাম, রাইট, মোমেন্টাম স্কোয়ার এটা বেসিক্যালি। তো আমাদের দরকার মোমেন্টাম, সুতরাং আমরা তাহলে বলতে পারি যে পি এন ইকুয়াল টু কত হবে, দেখো প্লাস মাইনাস এন পাই এইচ ক্রস ডিভাইডেড বাই এ, এইটা হচ্ছে কি আমাদের কিন্তু মোমেন্টাম। এই যে প্লাস মাইনাস আসলো এটা কি রিপ্রেজেন্ট করছে, দেখো আমরা বলেছিলাম না এই যে ওয়ান ডাইমেনশনাল যে বক্সটা আমরা ধরেছিলাম, যে ওয়ান ডাইমেনশনাল বক্সে যে পার্টিকেলটা রয়েছে, এই পার্টিকেলটাকে আমরা বলেছিলাম না অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারে, আবার কি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আসতে পারে। তার মানে তার মোমেন্টামের ডিরেকশন দেখো পজিটিভ দিক বরাবর অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ দিক বরাবর আছে। তাহলে আমরা বলতে পারি না যে মোমেন্টামটা কি প্লাস মাইনাস হবে, পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে, এর জন্য কি প্লাস মাইনাস সাইনটা আসে। যেহেতু পার্টিকেলটা মানে কি বলবো, মানে এই দিকে এবং এই দিকে পজিটিভ এক্স অ্যাক্সিস এবং নেগেটিভ এক্স অ্যাক্সিস দুদিক বরাবরই মুভ করতে পারে, তার জন্য নেগেটিভ সাইনটা আসে। হ্যাঁ, মানে এই যে প্লাস মাইনাস সাইনটা আসে বেসিক্যালি কেন,
প্লাস মাইনাস সাইন ফর পার্টিকেল বলতে পারি আমরা ব্যাক এবং ফোর্থ, তাই না, মানে পেছন দিকে এবং পার্টিকেল মোশন অফ দ্য পার্টিকেল ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে সামনের দিক বলবো, তাই তো, মানে পোটেনশিয়াল বক্সে বলি, ইন দ্য পোটেনশিয়াল বক্স, ইন দ্য পোটেনশিয়াল বক্স। ওকে, মানে এই যে নেগেটিভ মানে প্লাস মাইনাস যে সাইনটা আসছে কিছুর জন্য, ফর দ্য মোশন অফ দ্য পার্টিকেল ব্যাক অ্যান্ড ফোর্থ ইন দ্য পোটেনশিয়াল বক্স। ওকে, মানে এই প্লাস মানে অ্যাকচুয়ালি পজিটিভ এক্স অ্যাক্সিস বলা যাচ্ছে বা নেগেটিভ এক্স অ্যাক্সিস বলা যাচ্ছে, এর জন্য বেসিক্যালি এই প্লাস মাইনাস সাইনটা আসে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি পার্টিকেলটার মোমেন্টাম। ওকে, আচ্ছা, এবার দেখো মানে আমরা একটা জিনিস করতে চাইছি এখন, খুবই ইন্টারেস্টিং, সেটা কি একটা রিজিয়ন যদি তোমাকে দেওয়া হয়, সেই রিজিয়নে পার্টিকেলটা পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কত, সেটা আমরা দেখতে চাইছি, ঠিক আছে। সো হেডিংটা করা যাক এরকমভাবে, সো প্রবাবিলিটি অফ লোকেশন অফ দ্য পার্টিকেল, দেখো প্রবাবিলিটি অফ লোকেশন মানে কোথায় রয়েছে পার্টিকেল, মানে পার্টিকেলটা থাকার যে প্রবাবিলিটি, ঠিক আছে, লোকেশন অফ দ্য পার্টিকেল কি, যে আমি সাপোজ একটা খুবই স্মল আমি একটা রিজিয়ন ধরলাম, সেই স্মল রিজিয়নে পার্টিকেল থাকার যে প্রবাবিলিটি সেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট। সো এরকম লিখতে পারি আমরা, ওভার স্মল কি রিজিয়ন, তাই তো, বা স্মল রেঞ্জ বলতে পারি আমরা, স্মল রেঞ্জ বিটুইন কি সাপোজ এক্স থেকে কি এক্স প্লাস ডিএক্স, মানে এই যে ডিএক্স মানে ধরো এরকম ব্যাপারটা, ধরো এবার একটা লেন্থ রয়েছে, রাইট, এবার একটা লেন্থ রয়েছে, এবার এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স এক্স আর এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত এক্স প্লাস ডিএক্স, তাহলে এই যে এইটুকুনি রিজিয়ন এইটুকুনি কত বেসিক্যালি ডিএক্স, তাহলে এই ডিএক্সে পার্টিকেলটা থাকার যে প্রবাবিলিটি সেটা আমরা বের করতে চাইছি। এটা কি বোঝাতে পারলাম? খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। সো দেখো কী করে বের করা যেতে পারে, খুবই ইজি। সো এই যে রিজিয়নটা মানে এই যে পোটেনশিয়াল যে বক্সটা রয়েছে, এটা আমি দেখালাম এখন, এটা বেসিক্যালি 0 থেকে এ, হ্যাঁ, এই যে পোটেনশিয়াল বক্স, এই পোটেনশিয়াল বক্সে, ঠিক আছে, এই ডিএক্স যে রিজিয়ন, এই ডিএক্স রিজিয়নে পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা বের করবো ইন জেনারেল, তাই না। সো দেখো আমরা কি জানি, আমরা প্রবাবিলিটি ডেন্সিটি জানি, রাইট। সো আমরা জানি প্রবাবিলিটি ডেন্সিটি, সেটা কি হয় বেসিক্যালি, প্রবাবিলিটি ডেন্সিটি মানে কি বেসিক্যালি, প্রবাবিলিটি ডেন্সিটি বেসিক্যালি আমরা এটা বুঝতে পারি, দেখো মড সাই তার হোল স্কোয়ার, রাইট, এটা আমরা শিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে যদি ইন জেনারেল প্রবাবিলিটি ডেন্সিটির ডেফিনেশন দিতে বলি তাহলে তুমি কি বলবে, তাই না। তাহলে দেখো ইন জেনারেল নাও, সো প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম, এখানে যেহেতু ভলিউম নয় এখানে কি লেন্থ, তাই কি বলবো আমরা লেন্থ, মানে প্রবাবিলিটি ডেন্সিটি মিনস আমরা বলতে পারি কি প্রবাবিলিটি বাই ডিএক্স। দেখো ওটা কি বোঝাতে পারলাম, প্রবাবিলিটি ডেন্সিটি মানে যে কোনো ডেন্সিটি, তোমাকে যদি বলে মাস ডেন্সিটি কাকে বলে, তুমি কি বলো মাস পার ভলিউম, তাই না। এখানে যদি বলে মানে মাসটা ভলিউম বরাবর ডিস্ট্রিবিউট নেই, একটা লাইন বরাবর ডিস্ট্রিবিউট রয়েছে, তখন কিন্তু তুমি এখানে ভলিউম ইউজ করতে পারবে না, তোমাকে এখানে লেন্থ ইউজ করতে হবে। তাহলে মাস পার লেন্থ এটা তোমার হবে কি এই যে লিনিয়ার মাস ডেন্সিটি হবে। সিমিলারলি এখানেও তাই করেছি আমরা, যে প্রবাবিলিটি ডেন্সিটি এখানে যেহেতু অ্যালং এক্স অ্যাক্সিস মানে একটা অ্যাক্সিস বরাবর, তাই কিন্তু প্রবাবিলিটি পার ইউনিট লেন্থ, ওটা কি বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা দেখো প্রবাবিলিটি বের করতে পারি অ্যাজ আ ফাংশন অফ এক্স, এটা কত হয় বলো রো ইন্টু ডিএক্স। ওকে, সো প্রবাবিলিটি মানে তুমি লিখতে পারো বেসিক্যালি রো ইন্টু ডিএক্স, এটা কি তোমার প্রবাবিলিটি ডেন্সিটি, হ্যাঁ, মানে এইটুকুনি এটা প্রবাবিলিটি, বাট এটা প্রবাবিলিটি সরি এটা প্রবাবিলিটি ডেন্সিটি, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি। ওকে, সো নাও সুতরাং আমরা কি লিখতে পারি দেখো এখন
প্রবাবিলিটি পি এক্স ইকুয়াল টু লিখতে পারি রো ইন্টু ডিএক্স ইকুয়াল টু মড সাই অ্যাজ আ ফাংশন অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার? এটা আমরা লিখতে পারি। সুতরাং দেখো, যেহেতু এখান থেকে আমরা বলতেই পারছি, সুতরাং এবার আমরা জানি আমরা, আচ্ছা এখান থেকে এরকম বলতে পারি না আমরা যে রো ডিএক্স ইকুয়াল টু মড সাই এক্স এটা স্কোয়ার ইন্টু ডিএক্স। মানে আমরা যেটা জানি বেসিক্যালি রো মানে কি জানি আমরা, রো মানে বেসিক্যালি মড সাই এক্স তার হোল স্কোয়ার, মানে মড স্কোয়ার, তাই তো? এই ডিএক্স বেসিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানটা, মানে তুমি কাটতে পারো না, জাস্ট ইন্টিগ্রেশন করেছো, ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি ক্যান্সেলই বলতে পারো তোমরা, ঠিক আছে, নো প্রবলেম। বাট আমরা এটা জানি যে রো ইজ ইকাল টু মড সাই স্কোয়ার, রাইট? সো নাও আমরা জানি যে মড যে সাই যে ওয়েভ ফাংশনের ভ্যালুটা আমরা জানি। সো উই নো ওয়েভ ফাংশনটা কত হয় বলো, √2/a sin n pi x by a, এটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশন, রাইট? তাহলে মড স্কোয়ার বলেছে, যেহেতু এখানে মানে কোনো ইমাজিনারি নাম্বার নেই, সবই রিয়েল নাম্বার, তাহলে কি তার মড করলে বড় কি একই দেবে, মানে হোল স্কোয়ার করা মড করা এখানে একই ব্যাপার হয়ে যাবে। বিকজ মড মানে কি, মড মানে তুই বলবে যে সাই এক্স এর স্টার, তাহলে এর যদি তুমি স্টার করো তাহলে কি তুমি এটাই ফিরে পাবে, তাহলে কোনো অসুবিধা নেই, তাই না? মানে তোমাকে যদি বলে যে এর স্টার বের করো, তুমি চোখ বুঝে ভাই এটাই করবে, তাই নয় কি? যদি এখানে ইমাজিনারি নাম্বার থাকতো তাহলে তোমাকে সে আয়ের জায়গায় মাইনাস আই পুট করতে হতো, বাট এখানে নেই, কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা কি লিখতে পারি যে রো প্রবাবিলিটি ডেন্সিটি সেটা ইকুয়াল টু এটা ইন্টু এটা, তাই তো? এটার ভ্যালু কত, এটা ইন্টু এটা, তখন এটা হোল স্কোয়ার বলতে পারি আমরা। সো হোল স্কোয়ার করলে পরে 2/a হলো কত, সাইন স্কোয়ার n pi x by a। দেখো ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারলাম ঘটনাটা কী হচ্ছে? আচ্ছা, এইবার এই প্রবাবিলিটি ডেন্সিটি কখন ম্যাক্সিমাম হবে সেটা আমরা দেখতে চাইছি। ওকে, সো দেখো প্রবাবিলিটি ডেন্সিটি ম্যাক্সিমাম তখনই হবে যখন এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, মানে সাইনটা যখন ম্যাক্সিমাম হবে। এবার সাইন ম্যাক্সিমাম কখন হবে সেটা দেখতে হবে। তাহলে দেখো, মানে আমরা এখানে বলতে পারি রো উইল বি ম্যাক্সিমাম when সাইন ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, তাই তো? when সাইন স্কোয়ার n pi x by a is ম্যাক্সিমাম। যখন এর ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হয় তখন এই রোড ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হয় সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো নাও তাহলে আমরা কি বলতে পারি, দেখো এই যে সাইন স্কোয়ার n pi x by a, রাইট? তাহলে এই যে ভ্যালুটা, দেখো সাইন কত ভ্যালু 1 হয় সবাই জানো, π/2 3π/2, তাই নয় কি? তাহলে তুমি বলতে পারো না এরকম যে n pi x by a এর ভ্যালু যদি π/2 হয়, অথবা এর ভ্যালু যদি 3π/2 হয়, অথবা এর ভ্যালু যদি 5π/2 হয়। মানে দেখো সাইনের গ্রাফ দেখলে বেশি ক্লিয়ার হবে, তাই না? সাইনের গ্রাফটা ঠিক এরকম হয়। ওকে, এদিক বরাবর সাপোজ এক্স, এদিক বরাবর সাপোজ সাইন এক্স। এটা দেখো 0 ডিগ্রি, এইটুকুনি π/2, এইটুকুনি পাই, এইটুকুনি 3π/2, এইটুকুনি 2π, বাট এইটুকুনি আবার 5π/2। তুমি যোগ করে দেখো এগুলো চলে আসবে, রাইট? তুমি দেখো এইটা প্লাস এইটা মানে 0π/2 পাই পেয়ে গেলে, এর সাথে π/2 যোগ করো, মানে পায়ের সাথে π/2 যোগ করো 3π/2 পাবে, 3π/2 এর সাথে π/2 যোগ করো 2π পাবে, 2π এর সাথে π/2 যোগ করো 5π/2 পাবে। এইভাবে চলছে। তাহলে কি হবে, নেক্সটটা কি হবে দেখো 7π/2, রাইট? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না এরকম যে তাহলে এক্স এর ভ্যালুটা কত হওয়া দরকার, রাইট? তাহলে দেখো পাই ক্যান্সেল হচ্ছে, সো এক্স ইকালটা তুমি বলতে পারো যে পাই যদি ক্যান্সেল হয় তাহলে এটা এদিকে আসবে, তাহলে a/2 ইন্টু এনটা নিচে আসবে, নিচে কমা একই রকমভাবে কি আছে এখানে 3 ইন্টু a ডিভাইডেড বাই দেখো 2 থাকছে পড়ে, আর এখানে একটা n থাকছে পড়ে, রাইট? সিমিলারলি তুমি এখানে বলবে 5
a ডিভাইডেড বাই 2n 7a ডিভাইডেড বাই 2n। জিনিসটা কি বোঝাতে পারলাম? জাস্ট এখানে এক্স এর ভ্যালু রাখলাম, এই পাই সব ক্যান্সেল হয়ে গেল, এটাকে এদিকে নিয়ে এসেছি, এটাকে নিচে নিয়ে চলে এসেছি, হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু যদি এগুলো হয় তখন কিন্তু কি সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। হোল স্কোয়ার মানে অলওয়েজ পজিটিভ থাকবে, রাইট? হোল স্কোয়ার মানে কি অলওয়েজ পজিটিভ হবে। দেখো এই যে 3π/2 তার ভ্যালু কিন্তু নেগেটিভ, বাট সাইন যেহেতু হোল স্কোয়ার ফর্মে রয়েছে তাহলে কি সেটা অলওয়েজ পজিটিভ দেবে। তার মানে কি এই যে রোটা যে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমি বলতে পারবো যে রোটাও ম্যাক্সিমাম, রাইট? সো আমরা বলতেই পারি। দেখো এবার সুতরাং সাপোজ ইফ আমি যদি বলি যে n = 1, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে যে রো ইকুয়াল টু তো ভাই কত দেখলাম 2/a সাইন কত, দেখো n এর ভ্যালু 1 পুট করে দিয়েছি আমি, রাইট? n এর ভ্যালু আমি 1 পুট করেছি, তাহলে কি পাবে তুমি? n এর ভ্যালু যদি 1 পুট করো তাহলে তুমি a/2 নয় π/2 পাবে। ওকে, তাহলে π/2 যদি তুমি এখানে দেখো সাইন π/2 ভ্যালু কত 1, তাহলে এখানে কি রো ইজিক্যাল তুমি পাবে বেসিক্যালি 2/a। এটাকে বলতে পারলাম। তাহলে কোন ভ্যালুতে মানে ম্যাক্সিমাম পাচ্ছি আমরা, যে প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম হচ্ছে কোন ভ্যালুতে? অ্যাট, এটা কোথায় পাচ্ছি আমরা? দেখো অ্যাট x = বেসিক্যালি a/2। তাহলে এইটাতে কিন্তু রোর ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে যখন n = 1। তাহলে গ্রাউন্ড স্টেটে মানে n = যখন 1 তখন a মানে x এর ভ্যালু a/2 পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে। ওকে, মানে আমি যদি এটা দেখাই এরকম হবে না জিনিসটা। দেখো এইটা আমাদের বক্স, 1 ডাইমেনশনাল বক্স, যার রেঞ্জ 0 থেকে a পর্যন্ত। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে যেহেতু রো হচ্ছে তোমার কি, দেখো রো ইকুয়াল টু বেসিক্যালি এটা সাইন স্কোয়ার রয়েছে, সরি, হ্যাঁ এটাকে অন্য কালে দিয়ে লিখি এইটা, তাই তো? তাহলে এইটা হচ্ছে, তাহলে দেখো সাইন স্কোয়ারের গ্রাফ কেমন? অলওয়েজ পজিটিভ। তাহলে কেমন হওয়া দরকার গ্রাফটা অবশ্যই হওয়া দরকার এইরকম। এটা কি এইখানটা দেখো ম্যাক্সিমাম, এটা তোমার a/2 এইরকম হবে। এর ক্ষেত্রে এইরকম গ্রাফ পাবো আমি। এটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট দেখো এবার যদি বলি আমি n = 2 মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট, তার ক্ষেত্রে দেখো রোটা কত হবে? সো রো ইকুয়াল তুমি লিখবে যে 2/a তো আছে, ফাইন। এই যে সাইনের ভ্যালুটা আবার ম্যাক্সিমাম হবে, তাহলে সাইন স্কোয়ার কত হতে পারে? দেখো π/2 তো হবেই, তাই তো? মানে এখানে যদি তুমি এটা নাও, কি বললাম n = 2 পুট করেছো, রাইট? n = তুমি 2 পুট করে, তাহলে n = 2 পুট করেছো এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখো পায়ের ভ্যালুটা কত হতে হবে? x এর ভ্যালুটা কত হতে হবে? x এর ভ্যালুটা কিন্তু অবশ্যই a/4 হতে হবে, কারণ n এর ভ্যালু 2। তাহলে a/, যদি 4 হয় তুমি এখানে পুট করো না, তুমি a/4, তাহলে কি a কাটলো, এখানে 2, এখানে 4 রয়েছে, তাহলে একটা 2 কাটবে, তাহলে π/2 থাকছে না। এটা কি বুঝতে পারলাম? তাহলে a/4 যখন, তখন কিন্তু প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম হবে। তাহলে তুমি এখানে বলতে পারো এটা = মানে বেসিক্যালি 2/a হবে। কখন? অ্যাট, এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, ইম্পর্টেন্ট কি এটা, অ্যাট x = a/4। আরেকটা পয়েন্টে ম্যাক্সিমাম হবে 2 বছরে পরে, সেটা কত? 3a/4। মানে যদি n এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি তুমি এই দুটো নেবে, n এর ভ্যালু যদি 1 হয় শুধু একটা নেবে, n এর ভ্যালু 2 হলে এই দুটো নেবে, n এর ভ্যালু 3 হলে পরে এই 3টে নেবে, n এর ভ্যালু 4 হলে পরে এই 4টে নেবে, এইভাবে চলবে। মানে এই 4টে পয়েন্টে প্রবাবিলিটি ডেনসিটির মান ম্যাক্সিমাম হবেই। তাহলে এর ক্ষেত্রে যদি আমি গ্রাফ দেখি কেমন হবে, 0 to a, ওকে। তাহলে এখানে এরকম হওয়া দরকার, দেখো এই যাবে, এই নামবে, এই দিয়ে এই, ওকে। তাহলে এইখানে একটা হচ্ছে, এই পয়েন্টে একটা হচ্ছে, সেটা কি বেসিক্যালি a/4, আর এই পয়েন্টে একটা হচ্ছে, সেটা বেসিক্যালি 3a/4। এই দুটো পয়েন্টে দেখো প্রবাবিলিটি ডেনসিটি ম্যাক্সিমাম হচ্ছে, মানে এদিক বরাবর কিন্তু অবশ্যই রো প্রবাবিলিটি ডেনসিটি, রাইট? এদিক বরাবর কিন্তু অবশ্যই প্রবাবিলিটি ডেনসিটি রো। ব্যাপারটা কি বোঝাতে পারছি? সিমিলারলি তুমি যদি পরের স্টেটটা ধরো, তুমি ইফ
n ইজ ইকুয়াল টু 3 ধরো তুমি, তখন কোন কোন পয়েন্টে প্রবাবিলিটি ডেন্সিটি ম্যাক্সিমাম হবে? তুমি পাবে অ্যাট x ইকুয়াল টু a/4 এ তুমি একটা পাবে। ক্লিয়ার? মানে অ্যাকচুয়ালি a/4 হবে না, যেহেতু 3 ধরেছি তার মানে 6 হবে, তাই না? তুমি এখানে দেখো না, এখানে চলে আসো, এই যে n এর ভ্যালু 3 পুট করেছো, তাহলে n এর ভ্যালু 3 মানে তিনটে যাবো আমি, a একটা যাবো, a একটা যাবো, a একটা যাবো, হলো। n এর ভ্যালু 3, তাহলে n এর ভ্যালু 3 পুট করো, তাহলে a/6 হচ্ছে না একটা, তাহলে a/6 হচ্ছে একটা, আর কথা 3a/6 পাচ্ছে একটা, আর একটা থাকবে দেখো, সেটা কত? 5a/6, 5a/6। তাহলে এই তিনটে ভ্যালুতে কিন্তু ম্যাক্সিমাম হবে। তাহলে এই গ্রাফটা কেমন হওয়া দরকার? এরকম 0 to a, এই দিকটা বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি। হ্যাঁ, আমি যদি গ্রাফটা দেখাই এরকম হবে, এই যাবে, এই যাবে, এই তিনটে হবে, রাইট? তাহলে এরকম কিন্তু আমরা পাবো। হ্যাঁ, মানে এইখানটায় এর ভ্যালুটা হচ্ছে তোমার a/6, এর ভ্যালুটা বেসিক্যালি 3a/6, এর ভ্যালুটা 5a/6। ওকে, তাহলে এইরকম কিন্তু আমরা গ্রাফ পাবো। এটা বেসিক্যালি দেখো এখানে বলে দিই, এটা n ইকুয়াল টু 1 এর জন্য, এটা n ইকুয়াল টু 2 এর জন্য, সিমিলারলি এটা n ইকুয়াল টু 3 এর জন্য। এটা গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, তার জন্য প্রবাবিলিটি ডেন্সিটি এরকম পাই আমরা। তুমি এবার ইন্টারেস্টিং একটা জিনিস দেখো, প্রবাবিলিটি ডেন্সিটি কিন্তু কন্টিনিউয়াস নয়, সমস্ত পয়েন্টে কিন্তু পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি কিন্তু সেম নয়, বাট ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু তাই বলে যে ভাই সমস্ত জায়গাতে পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি সেম। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কী বলছে দেখো, পার্টিকেলটা কিন্তু সমস্ত জায়গায় পাওয়ার প্রবাবিলিটি সেম নয়। মানে দেখো, যদি আমি গ্রাউন্ড স্টেটের কথা যদি বলি, তাহলে পার্টিকেলটা সবচাইতে পাওয়ার প্রবাবিলিটি বেশি কোথায়? a/2 পয়েন্টে, x ইকুয়াল টু a/2 ভ্যালুতে, এইখানটা পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি সবচাইতে বেশি। ওকে, যদি তুমি ফার্স্ট এক্সাইটেড স্টেট ধরো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে a/4 একটা ভ্যালুতে পাওয়ার প্রবাবিলিটি বেশি, আরেকটা কি 3a/4, তাহলে দুটো পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। যদি তুমি মানে সেকেন্ড এক্সাইটেড স্টেটের কথা বলো, তাহলে 3টে পয়েন্টে, এরকমভাবে কিন্তু আসছে, এভাবে সোয়ান চলছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পারি। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা 3 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে দেখব কেমন হয় ওয়েভ ফাংশন, কেমন হয় আমাদের এনার্জি, সেগুলো দেখবো আমরা। ক্লিয়ার? তো নেক্সট দিন আমরা মানে পার্টিকেল ইন আ রেক্ট্যাঙ্গুলার 3 ডাইমেনশনাল বক্স, সেইটা নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।